অনুসন্ধানে জানা গেছে আনসার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এদিকে নতুন করে আনসার বিদ্রোহের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট ঘিরে রহস্য দেখা দিয়েছে। তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে প্রতি বিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই প্রতি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করবে। দেশের আপামর জনসাধারণের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন এবং ভারত পালিয়ে যাওয়ার পর থেকে একটা প্রশ্ন আমি অনেকগুলো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা ভালোভাবে জানেন যে আনসার তারা তাদের দাবি আদায়ের জন্য এই বন্যা কবলিত অবস্থায় তারা এই বন্যা কবলিত মানুষদের কথা চিন্তা না করে তারা তাদের ন্যায্য আদায় করার জন্য তারা সচিবালয় তারা ঘেরাও করেছিল। আসলে এর ভিতরে কারা এর পিছনে থেকে এদেরকে লেলিয়ে দিয়েছে দর্শক মণ্ডলী, ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে বিষয়গুলো কিন্তু বেরিয়ে আসছে। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন এবং এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা আছে এবং অনেক বড় বড় রাজনীতিবিদ এই ভিডিও জুড়ে তাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটুকু দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখতে হবে। দর্শক মণ্ডলী, তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং বেশি করে শেয়ার করবেন দর্শক। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। দর্শক মণ্ডলী, বেশি কথা বলবো না, তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিলেন। এর ধারাবাহিকতায় রোববার সচিবালয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা। পরে শিক্ষার্থীরা কর্মকর্তাদের উদ্ধারে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। কিন্তু দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তের পরেও কেন এমন আচরণ তা নিয়েই বাধে সন্দেহের দানা। অনুসন্ধানে জানা গেছে আনসার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসাবে কর্মরত আছেন। রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময়ের একটি ভিডিওতে দেখা যায় দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভেতরে বক্তব্য দেওয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের, স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস সেটি নিশ্চিত করেছেন। প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস কালবেলাকে জানান কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আনসারে চাকরি করেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আমাদের জানা মতে সে আওয়ামী লীগ তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এইরকম তথ্য আছে আমাদের কাছে। আনসারদের যে গতকালকের সচিবালয় ঘেরাও সহ তাদের যে কর্মকাণ্ড, এটা আমি বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমি এর নিন্দা জানাই এবং এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আর ইউপি সদস্য দেলোয়ার হোসেন কালবেলাকে জানান কাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে আনসার বাহিনীতে চাকরি করেন। প্রায় 10 বছর আগে সে এই চাকরিতে ঢুকেছেন। ওই যে কাদের আনসার সদস্য, ঠিক আছে, ও কি করে নাকি স্বেচ্ছাসেবক লীগ করে? ও স্বেচ্ছাসেবক লীগের কি সভাপতি? সভাপতি না সাধারণ সম্পাদক? আমি যতটুকু জানি এটা তো সবাই তো মনে হয়। এ বিষয়ে কথা হয় কাদেরের সঙ্গে। তিনি বলেন আন্দোলনের জেরে এখানে গন্ডগোলের সৃষ্টি, কিন্তু তাকে নিয়ে যা হচ্ছে তা থেকে রক্ষার জন্য কাকুতি মিনতি করেন কাদের। ওইটারে ফুটেজ ধরে এই যে লতিফ রাত পোস্ট করতেছে এটা সেটা, সরবরাহের সাথে সারা জীবন ধরে ছোটবেলাতে আমি চাইলাম আপনাদের রাতের তাহলে মানুষ হইলাম। এখন এটা নিয়ে যদি বাজে মন্তব্য করে মনে কষ্ট লাগে ভাই। যতটুকু মানবিক কারণে আল্লাহর উপরে বার রেখে যেভাবে যা করা যায় আপনাদের সাথে ছোটবেলা থেকে চলে গেছি, তাহলে আপনারা দল ভরসা দিলে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আল্লাহর উপরে আর আপনাদের উপরে ভরসা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দরা জানান কাদেরের মতো আনসাররা ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল। তাদের বিচারের আওতায় আনার দাবি শিক্ষার্থীদের। এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিভিন্ন সূচকদের মাধ্যমে হয়তোবা তাদের কোনো উদ্দেশ্য পূরণ ছিল বিধায় তারা সরকারি প্রতিষ্ঠানগুলো ঘেরাও করেছে এবং কালকে হাসান আব্দুলের উপরে হামলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের শাস্তি হোক এবং এর সাথে আরো কারা জড়িত সব দেখা হোক। শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন জানান আনসারের মধ্যে ঘাপটি মেরে থাকা সব আওয়ামী লীগের পেতাত্তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এসব করছে, যারা সামনে থেকেই এর নেতৃত্ব দিচ্ছে। এখন তো দেখছি এই আনসারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী লীগের পেতাত্তা এবং ডাইরেক্ট এরা নেতৃত্ব দিয়ে আজকে এই সরকারকে
তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য আজকে তারা এই সচিবালয় ঘেরাও করছে এবং এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ আজকে মাঠে নেমেছে। এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রায় 10,000 আনসার সদস্য অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে দুপুর 12টা থেকে তারা সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের 7 উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে অবরুদ্ধদের উদ্ধার করতে রাত 9টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গেলে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পালিয়ে যান আনসার সদস্যরা। আনসাররা যে ভুল কাজ করেছে তার প্রমাণ হচ্ছে প্রথম অবস্থাতে শিক্ষার্থীদের তারা পিটিয়েছে, কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা এবং একটা স্বৈরাচার দানবীয় সরকারকে বিতাড়িত করার যে অভিজ্ঞতা তাদের হয়েছে, এই শিক্ষার্থীদের হুট করে এভাবে তাদের উপরে গায়ে হাত তুলে দাবি দেওয়া আদায় করা যাবে, আনসারদের এই বোঝাটা ছিল সম্পূর্ণরূপে ভুল। আনসারদের জন্যে আরও কিছু বিপদের কারণ হয়েছে। আনসাররা আন্দোলন করছেন আর ওয়াশিংটনে বসে সজীব ওয়াজেদ জয় উৎফুল্ল হচ্ছেন। তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন একের পর এক, আনসারদের আন্দোলনকে বলছেন শান্তিপূর্ণ আন্দোলন, ইত্যাদি ইত্যাদি। তো সজীব ওয়াজেদ জয় কি? সজীব ওয়াজেদ জয় হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তিনি ক্ষমতা হারিয়েছেন, সিংহাসন হারিয়েছেন। তো তিনি সিংহাসন হারানোর ফলে তিনি এক ধরনের মনোবেদনায় আছেন। সেই মনোবেদনায় থাকার কারণে বাংলাদেশে যা কিছুই ঘটবে এবং সেটা যদি সরকারের একটু বিপক্ষে যায় তাহলে সেটাতে তিনি উৎফুল্ল হবেন। ওই যে যখন একেবারে কোনো কিছু থাকে না তখন খড়কুটোকে আঁকড়ে ধরেও মানুষ বেঁচে থাকতে চায়, টিকে থাকতে চায়। তো সজীব ওয়াজেদ জয়ের অবস্থা হয়েছে এইরকম। সজীব ওয়াজেদ জয় তো আসলে যে জীবনযাপন করতেন, তিনি ছিলেন বাংলাদেশের প্রিন্স সালমান। সৌদি আরবের সালমান যে জীবনযাপন করে, বাংলাদেশের মতো দেশে বাংলাদেশের সালমান ছিলেন সজীব ওয়াজেদ জয়। এসএসএফ পহরা থেকে শুরু করে টাকা পয়সা নানাবিধ কিছুতে তার কোনো কিছুর অভাব ছিল না, একটা রাজকীয় জীবনযাপন। তো সেই রাজকীয় জীবনযাপন হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে, আর পাচ্ছেন না, তো তখন তার নানা রকমের মর্মবেদনা তার ভেতরে তৈরি হয়েছে এবং সেটা বোঝা যাচ্ছে। সেই বোঝা যাওয়ার কারণে তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে প্রতিবিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই প্রতিবিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করবে, এরকম একটা ধারণা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন। যে পাগলার সুখ মনে মনে বলে না বাংলা ভাষায়, অনেকটা সেই রকম। তো পাগলার সুখ মনে মনে এটা এইখানে জয়ের যে অনুসারীরা আছে তাদেরও কারো কারো দেখা গেছে, এটা থাকতে পারে। কিন্তু এই যে জয়ের পাগলার সুখ মনে মনে, এটা আনসার সদস্যদের আন্দোলনের বা তাদের যে যৌক্তিক দাবি সেটার বিরুদ্ধে গেছে। বিশেষ করে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কারণে আনসার সদস্যদের দাবি মানার যৌক্তিকতা হারিয়েছে। এবং এদেশের আপামর জনসাধারণের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন এবং ভারত পালিয়ে যাওয়ার পর থেকে একটা প্রশ্ন আমি অনেকগুলো ইন্টারভিউতে ফেস করেছি। আমাকে দেশি এবং বিদেশি অনেকগুলো সংবাদ সংস্থা, পত্রিকা আমাকে একটা কথা খুব স্পেসিফিকলি জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে তার যে নীতি ছিল সেই নীতিটা বাংলাদেশের ঘটনার পর পাল্টাবে কিনা বা কতটুকু পাল্টাতে পারে। আমরা খেয়াল করেছি যে ভারতীয় পত্রপত্রিকায় ইদানিং এ ধরনের অপিনিয়ন তো বটেই, এডিটোরিয়ালও লেখা হচ্ছে, যেখানে ভারতকে এতদিন বাংলাদেশের প্রতি যে ধরনের পলিসি তারা রেখেছে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাথে তারা যে ধরনের সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছে, সেটা বাদ দিয়ে নতুন করে দেখার আহ্বান অনেকভাবে জানানো হয়েছে অনেক জায়গা থেকে। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কি মনে করি, আমি জবাব দিয়েছিলাম যে ভারতের এটা করা উচিত হবে। বাংলাদেশে অনেকগুলো টকশোতে আমি একই কথাই বলেছি, কিন্তু আমি সন্দিহান ভারত এটা করবে কিনা, কারণ তার ট্র্যাক রেকর্ড ভালো না। আমি খুব অবাক হই ভারত তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এমন সব অবিশ্বাস্য ভুল, মানে এগুলো মনেই হবে যে এই ভুলগুলো কিভাবে একটা রাষ্ট্র করে, সে দক্ষিণ এশিয়াতে এমন সব ডিজাস্টার ঘটিয়েছে, এটা কিভাবে হতে পারে? একটা দেশের ডিপ্লোম্যাটস আছে, থিঙ্ক ট্যাঙ্কস আছে, সরকার আছে, তাদের রাজনীতির চিন্তা আছে, সবকিছু মিলে হবার তো কথা না। কিন্তু আমরা খেয়াল করছি ভারত তার একই ভ্রান্তির যে চক্র আছে তাতেই ঘুরপাক খাচ্ছে। আমাদের অনেকের হয়তো খেয়াল হয়েছে, চোখে পড়েছে, বাংলাদেশের কোনো মিডিয়া এটা নিয়ে নিউজ করেছে, সেটা হলো নরেন্দ্র মোদী
জনাব জো বাইডেনের সাথে ফোনে কথা বলেছেন এবং সেটার ভিত্তিতে একটা টুইট করেছেন যেখানে বাংলাদেশ সম্পর্কে কথা আছে এবং একই জাবর উনি কাটছেন, জনাব মোদী একই জাবর কাটছেন। এটাতেই মনে হয় আদতে তিনি বাংলাদেশকে নিয়ে তার সম্পর্কে চিন্তা রিয়ালাইন করবেন, এই আশা আসলে দুরাশার মতোই ব্যাপার। বহুবার বলেছি, আবারও বলি, এই ধরনের চিন্তা, এই ধরনের পদক্ষেপ বাংলাদেশ ভারত কোন রাষ্ট্রের জন্য খুব পজিটিভ কিছু না। তিনি কি বলেছেন সেটা আসবো, তার আগে একটা জিনিস একটু বলা দরকার যে জনাব নরেন্দ্র মোদী সম্ভবত তার পশ্চিমাদের সাথে যে এক ধরনের অতি শক্ত অ্যাটিটিউড দেখাচ্ছিলেন সেটা থেকে কিছুটা সরে আসার চেষ্টা করছেন। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি কয়েকদিন আগে তিনি ইউক্রেনে গিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে দেখা করেছেন, দেখা করে তিনি অনেক কিছু বলেছেন, সম্পর্ক উন্নয়ন করবেন, যুদ্ধ যাতে শেষ হয়ে সেই আলোচনা শুরু করার কথা বলেছেন। এর সম্ভবত মাসখানেক আগে তিনি রাশিয়ায় গিয়েছিলেন, তখন জেলেনস্কি খুব সিরিয়াসলি এটাতে রিয়্যাক্ট করেছিলেন যে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি পুতিনের মতো এরকম একজন ডিক্টেটরের সাথে দেখা করা, তার সাথে এই ধরনের খাতির করা, সেটাকে কন্ডেম করেছিলেন। এবার উনি গেলেন ইউক্রেন এবং ইতিহাসে প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রেসিডেন্ট ইউক্রেন সফরে গেলেন। সেখানে তিনি এটাও জেলেনস্কিকে জানিয়েছেন যে পুতিনের সাথে তিনি আলোচনা করেছেন যে আলোচনার মাধ্যমে এই সমস্যাটার সমাধান করতে হবে। এই হচ্ছে বেসিক। আমি এই কথাটা এই কারণে বলছি, মোদী যে অতিরিক্ত কঠোর একটা স্ট্যান্স দেখাচ্ছিলেন যে উনি রাশিয়ার দিকেই মূলত আছেন, কারণ তার সাথে আসলে বেশ কিছু স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটির সম্পর্ক সিরিয়াসলি আছে। এটা ভারতের জন্য খুব টাফ এফোর্ড করা, আমি বহুবার বলেছি এই কথা। আর সেটা তো বটেই, তার সাথে বাণিজ্যিক সম্পর্ক অনেক ভালো হয়েছে। খুব সস্তায় তেল কিনেছে রাশিয়া থেকে। রাশিয়ার অর্থনীতি চালু করে রাখার জন্য তেল কিনে চায়না এবং ইন্ডিয়া খুব বড় রোল প্লে করেছে। এটা নিয়ে পশ্চিমাদের ক্ষোভ ছিল। আমরা কেউ বলছেন যে ইউক্রেন সফরের কারণ পশ্চিমাদের ক্ষোভ প্রশমন না, তবে এটা প্রধান বা একমাত্র কারণ না হলেও এটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজনস। এই কারণে বলছি যে এখন এই দুর্বল মোদী সরকার, তার আগের যে প্রতাপ ছিল, মানে জেনারেল মেজরিটি এখন তার নিজের দলে নেই, জেনারেল মেজরিটি এখন তার জোট করে করতে হচ্ছে, তার এখন তার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কে এক ধরনের রিলাইনমেন্টের চেষ্টা করছে। এবং আমি দেখলাম উনি ঘুরে এসে জো বাইডেনকে রিপোর্ট করছেন। আমরা এটাকে রিডিং বিটুইন লাইন্স এরকম হতে পারে যে পশ্চিমারা এক ধরনের ক্ষুব্ধ ছিল ভারতের উপরে রাশিয়ার সাথে সম্পর্কের কারণে, সেটা একটু উনি সম্ভবত নর্মালাইজ করতে যাচ্ছেন, সেটা নিয়ে কথা বলেছেন এবং সেখানেই বাংলাদেশের কথা এসছে। আমি তার টুইটটা পড়ি। spoke to POTUS @POTUS, আমরা জানি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস কে সংক্ষেপে এভাবে বলে। জো বাইডেনকেও ট্যাগ করেছেন। অন ফোন টুডে we had a detailed exchange of views on various regional and global issues, including the situation in Ukraine. I reiterated India's full support for early return of peace and stability. ডিপ্লোম্যাটিক ধরনের কথাবার্তা, কিন্তু এখানে ইউক্রেন সম্পর্কে জানিয়েছেন, গিয়েছেন উনি একরকম রিপোর্ট করছেন বাইডেনকে মনে হচ্ছে। কিন্তু পরে যে অংশটা সেটা, we also discussed the situation in Bangladesh and stressed on the need for early restoration of normalcy and ensuring the safety and security of minorities, especially Hindus in Bangladesh. তাহলে দাঁড়ালো এরকম, তারা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে কথা বলেছেন এবং স্বাভাবিক অবস্থা দ্রুত যাতে রেস্টোরড হয়, ফিরে আসে, সেটার উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং তারা সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ মাইনরিটি এনশিওর করতে বলছেন, স্পেশালি হিন্দুজ ইন বাংলাদেশ। মাইনরিটি, বিশেষ করে হিন্দুদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করার কথা বলছেন। আমরা এই ধরনের টুইটকে কন্ডেম করি। কন্ডেম কেন করি? প্রথম কথাটা হচ্ছে, অবশ্যই এরকম টুইট উনি কেন করছেন সেটারও একটা উদ্দেশ্য আমরা আলোচনা করব, কিন্তু কন্ডেম করছি কেন? মাইনরিটির সিকিউরিটি নিয়ে উনি আবারও বাইডেনের সাথে কথা বলছেন। অবশ্যই এখানে একটা জিনিস মোদির পরাজয় হয়েছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা নিয়েও কথা বলছি। উনি বাইডেনের সাথে হিন্দুদের সেফটি অ্যান্ড সিকিউরিটিকে স্ট্রেস দিচ্ছেন, স্ট্রেস দিয়ে বলছেন একটা হতেই পারে যে বাংলাদেশে যাতে নর্মাল অবস্থা ফিরে আসে, সেটা নিয়ে আলাপ করছেন। ঠিক আছে, মানুষের নর্মাল অবস্থা ফিরে আসা উচিত। বাংলাদেশ যদি নর্মাল না হয় সেটা নানা রকম চাপ ভারতের দিকে যাবে, এটা খুব স্বাভাবিক, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশে হিন্দুদের সেফটি সিকিউরিটির ব্যাপারে এখন স্ট্রেস করার মতো, এটাকে জোর দেওয়ার মতো কি কোন রকম কোন পরিস্থিতি হয়েছে আছে? এখন 5 তারিখের পর 2-3 দিন জেনারেলি আওয়ামী লীগের উপরে যেসব হামলা হয়েছে,
প্রতিটা হামলা আমরা কন্ডেম করি, কিন্তু হামলাটা আমরা যতটা ধারণা করেছি, এমনকি আওয়ামী লীগ যত ধারণা করেছে তার চেয়ে অনেক কম হয়েছে। সেই হামলার মধ্যে আওয়ামী লীগ হিসাবে হিন্দুরা আক্রান্ত হয়েছেন, কিছু দু একটা মন্দিরে হামলার মতো ঘটনা ঘটেছে, এর বেশি খুব কিছু আসলে ঘটেনি। এবং সেই পরিস্থিতিও বেশ কয়েকদিন হয়ে গেল একেবারে স্বাভাবিক হয়ে গেছে। সেই স্বাভাবিকতার মধ্যে দাঁড়িয়ে জনাব মোদী বাইডেনকে হিন্দুদের সিকিউরিটি নিশ্চিত করার ব্যাপারে জোর দিতে বলছেন, গুরুত্ব আরোপ করছেন। তারা একেবারেই অন্যায়ভাবে কাজটা করা হলো, এবং এখনো ভারত তার সেই প্রিভিয়াস যে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভটাই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা ভয়ঙ্কর। প্রথম দিন থেকেই ডিসইনফরমেশন দিয়ে ভারতীয় মিডিয়া বাংলাদেশের ঘটনাকে ভয়ঙ্কর রকম অতিরঞ্জিত করেছে। সেটা তখন এই পর্যায়ে ছিল, আর এখন একেবারেই সবকিছু শান্ত। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বাইডেনকে এই কথাগুলো বলছেন। ভারতের পরাজয় কেন? মানে এতদিন পর্যন্ত আমরা দেখতাম ভারত কাউকে গুণে টোনে না, বাংলাদেশ হলো তার জায়গা, বাংলাদেশে সে যা চায় তাই হবে। রীতিমতো 2+2 মিটিং এ আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছিল। ওয়াশিংটন পোস্টে ডিটেইল রিপোর্ট হয়েছে তারা এতটাই পাওয়ারফুল, আমেরিকাও অন্তত বাংলাদেশে তার কোন রকম কোন প্রভাব রাখতে পারবে না। সেই মোদি এখন বাইডেনের কাছে বাংলাদেশ নিয়ে বিচার দিচ্ছেন। মানে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের প্রভাব যে অতি নিচে পড়ে গেছে, এবং আমেরিকার প্রভাব তার হিসাব মতে অন্তত যে অনেক, সেটা তিনি এস্টাবলিশ করেন। তার প্রভাব যে পড়ে গেছে এর মাধ্যমে তিনি সেটা স্বীকার করে নিলেন। নাহলে আমেরিকার সাথে বাংলাদেশ নিয়ে তার আলাপ আলোচনা করতে হয় কেন? তার মানে এখন কি ওনাকে আমেরিকাকে ধরে কিছু বলে আমেরিকাকে দিয়ে ডক্টর ইউনূসকে কিছু বলাতে হবে? রিজিওনাল সুপার পাওয়ার হিসাবে যে ভারত দাবি করে নিজেকে, সেটার একটা ডিজাস্টারাস পতন কিন্তু এই টুইটের মধ্যে ক্লিয়ারলি ভিজিবল হয়ে গেছে। টুইট করেছেন, তারপরে উনি এই টুইটের মাধ্যমে আমি ধারণা করি উনি বাংলাদেশে আওয়ামী লীগারদেরকে এক ধরনের প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশে শুধু আওয়ামী লীগ আর না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের যে পেনিট্রেশন ছিল প্রশাসনে, পুলিশে বা অন্যান্য অর্গানাইজেশনে, তাদেরকেও এক ধরনের প্রবোধ দেওয়ার চেষ্টা যে আমরা কিন্তু এখনো তোমাদের পাশে আছি, সেটা দেখানোর চেষ্টা করছেন। এটাই হয়তো উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যগুলো বা যা উনি করেছেন সেটা দিয়ে একটা জিনিস প্রকাশিত হলো আমাদের সামনে, বাংলাদেশের ডিজাস্টারাস ফরেন পলিসি ফেইলিয়ারের পর, এটা ডিজাস্টারাস ফেইলিয়ার, এত বাজে কোনো ফেইলিয়ার হতে পারতো না, বাট ইট হ্যাপেন্ড। তারপর খুব দ্রুত ভারতের তার সম্পর্কটাকে রিয়ালাইন করা উচিত ছিল আমাদের সাথে। না, এইভাবে হবে না, জনগণের সাথে তার সম্পর্ক তৈরি করতে হবে, নতুন সরকারের সাথে কাজ করতে হবে। এমনকি কেউ কেউ ভারতে লেখালেখি করছেন যে যত দ্রুত সম্ভব বিশেষ দূত পাঠানো দরকার, যারা বাংলাদেশের এই নতুন সরকারের সাথে সব রকম ভাবে সহযোগিতা এবং কাজ করতে প্রস্তুত থাকবে। কিন্তু সেটা না করে একই রকম ভুলের চক্রে ভারত ঘুরপাক খাচ্ছে। ভারতের জন্য এটা, ভারতের জনগোষ্ঠীর জন্য খুবই ক্ষতিকর। এটা আমাদের জন্য ভালো হবে না। আমরা দুই দেশ যদি সংঘাতের মধ্যে থাকি, সেটা কোনো দেশের জন্যই ভালো হবে না। কিন্তু যে বললাম একটা কথা, এটা বিজেপি ক্ষমতায় থাকাটাই মূল সংকটের জায়গা। তার অভ্যন্তরীণ পলিটিক্সের কারণে তাকে যেহেতু হিন্দু আইডেন্টিটি পলিটিক্স করতে হয়, হিন্দুত্ব যেহেতু করতে হয়, এই হিন্দুত্ববাদী রাজনীতির জন্য তাকে এই হিন্দু কমিউনিটিকে ক্রমাগত সামনে আনতে হয়, বলতে হয়। না হয় জো বাইডেনের মতো প্রেসিডেন্টের কাছে, যিনি একজন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট, যিনি একজন ট্রুলি অন্তত তার যে ম্যানিফেস্টো তাতে গণতান্ত্রিক একজন, ট্রাম্প নন, তার কাছে আপনি বাংলাদেশে যেখানে মুসলিমরাও নির্যাতিত হয়েছে, আমি পোস্ট 5 আগস্টের কথা বলছি, যেখানে মুসলিম আওয়ামী লীগাররাও নির্যাতিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, তাদেরও সম্পদের ক্ষতি হয়েছে, সেটার প্রতি আপনি ন্যূনতম জেনারেলি কিছু মাইনরিটির কথা বলছেন। মনে ব্যাপার হচ্ছে কোনো হিন্দু ছাড়া অন্য কোনো মাইনরিটির উপরে আমরা কোনো আক্রমণ, অন্য মাইনরিটির সংখ্যাও খুব কম, কিছু হয় নাই, আপনি হিন্দুকে নিয়ে কনসার্ন দেখাচ্ছেন। এই জিনিসটা একটা ডেমোক্রেটিক দেশের ডেমোক্রেটিক প্রেসিডেন্টের কাছে, তথাকথিত একজন ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী ভারতের, আপনি হয়ে এই কথা বলাটাও তো লজ্জার ব্যাপার, বাজে ব্যাপার, নোংরা ব্যাপার। পৃথিবীতে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আমরা অন্য দেশের সংবিধানটা সব বাদ দিই, ওটা তো আছে। ওটার নিরিখেই প্রত্যেকটা মানুষের উপর, এটার মধ্যে হিন্দু ইনক্লুডেড, আক্রমণ বা আঘাত যা হয়েছে প্রত্যেকটাই খুব স্ট্রংলি কন্ডেম করার মতো। কিন্তু যে বললাম, লাজ লজ্জার মাথাকে এগুলো বলতে হয়, তার ডোমেস্টিক পলিটিক্স আছে, সেটা তাদের অভ্যন্তরীণ সবাইকে দেখাতে হয়, সেটা আবার বাংলাদেশকে দেখাতে হয় যে না, মোদী এখনো আওয়ামী লীগ যাতে কিছুটা প্রবোধ পায়, তাকে ছেড়ে যায় নাই। কিন্তু এগুলো যত কিছুই করুক না, তার অভ্যন্তরীণ রাজনীতির কিছুটা সুবিধা হলেও হতে পারে, কিন্তু দিনের শেষে দুই দেশের সম্পর্কের জন্য এটা ভালো কোনো কিছু নয়, এবং আমরা ভারতকে একই ভুলের চক্রে ঘুরপাক খেতে দেখছি।